ঠিক আছে, তাহলে আমরা আগের দিন কি ডেল মিউ এফ মিউ নিউ ইকুইভ্যালেন্ট টু মিউ জিরো জে নিউ, এই ইকুয়েশনটা আগের দিন আমরা প্রুভ করেছিলাম। এবং আমরা জানি যে এই ইকুয়েশনটা কি ইকুয়েশন, এটা হচ্ছে একটা নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা নন হোমোজিনিয়াস ইকুয়েশন। এখন আমরা কি জানি যে এফ মিউ নিউ ইকুইভ্যালেন্ট টু ডেল ডেল মিউ এ নিউ মাইনাস ডেল নিউ এ মিউ। এখন ইফ উই রিপ্লেস এ মিউ বাই এ মিউ প্লাস del mu f function of x and t in f mu nu, then f prime mu nu equivalent to কি হবে del mu a prime nu minus del nu a prime mu। মানে আমরা দেখেছিলাম এই যে এফ মিউ নিউ ইকুইভ্যালেন্ট টু কি ডেল মিউ এ নিউ মাইনাস ডেল নিউ এ মিউ। এখন এই যে এটা ছিল, এই এটাকে আমরা রিপ্লেস করছি বাই এমিউ প্লাস ডেল মিউ এফ এক্স টি, এবং এইটাকে আমরা নতুন একটা নাম দিলাম, সেই নামটা কি ডেল এ প্রাইম, ডেল এ প্রাইম মিউ। এখন আমরা যেটা দেখতে চাইছি যে এইটা রিপ্লেস করার ফলে আমাদের কোনো ইকুয়েশনে কোনো চেঞ্জ বা কিছু আসে কিনা সেটা আমরা দেখতে চাইছি। তাহলে আমরা কি বলতে পারছি যে ডেল এ প্রাইম মিউ ইকুইভ্যালেন্ট টু কি এ মিউ প্লাস ডেল মিউ এফ এক্স টি, এ প্রাইম নিউ ইকুইভ্যালেন্ট টু এ নিউ প্লাস ডেল নিউ এফ এক্স কমা টি। তাহলে এখান থেকে আমরা কি জানি এফ প্রাইম মিউ নিউ ইকুইভ্যালেন্ট টু ডেল মিউ এ প্রাইম নিউ মাইনাস ডেল নিউ এ প্রাইম মিউ। এখন এ প্রাইমের জায়গায় এই এই জিনিসগুলো দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে কি হচ্ছে দেখ ডেল মিউ এ মিউ প্লাস ডেল মিউ এফ অফ এক্স টি প্লাস মাইনাস ডেল নিউ এ নিউ প্লাস ডেল নিউ এফ অফ এক্স কমা টি। তাহলে এটা কি হবে ডেল মিউ এ মিউ প্লাস ডেল মিউ ডেল মিউ, আচ্ছা সরি, এইখানে দেখ কি ছিল, এটা ছিল হচ্ছে নিউ, তাহলে এগুলো মিউ এর জায়গায় কি হবে সব নিউ হয়ে যাবে। তাহলে ডেল নিউ ডেল নিউ, আর এখান থেকে ডেল মিউ এ নিউ প্লাস ডেল নিউ এফ অফ এক্স টি মাইনাস ডেল নিউ, আর এইখানে যেহেতু এ মিউ ছিল এটাও কি হয়ে যাবে মিউ হয়ে যাবে, তাহলে এ মিউ এটা। তাহলে আমরা পাচ্ছি ডেল নিউ এ মিউ মাইনাসে মাইনাসে প্লাস ডেল মিউ এফ অফ এক্স কমা টি। এটা তো প্লাস ছিল, এটা প্লাস ছিল, তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস। তাহলে একটা জিনিস দেখ, আমরা
এইটা কি লিখতে পারি না, ডেল টু ফাই ডেল এক্স ডেল ওয়াই ইকুইভ্যালেন্ট টু ডেল টু ফাই ডেল ওয়াই ডেল এক্স। তাহলে সিমিলারলি এখান থেকে আমরা কি বলতে পারি, ডেল মিউ ডেল নিউ ইকুইভ্যালেন্ট টু ডেল নিউ ডেল মিউ। সেটা যদি হয় তাহলে আমরা যেটা করতে পারি, এইটা আর এইটাকে কেটে দিলাম, তাহলে ডেল মিউ এ নিউ মাইনাস ডেল নিউ এ মিউ, এটার মানে এফ মিউ নিউ। তাহলে আমরা একটা জিনিস এখানে দেখলাম যে আমাদের যে ভেক্টর পোটেনশিয়াল এ আছে, একে আমরা এমন ভাবে চেঞ্জ করতে পারি যাতে আমাদের এই এফ প্রাইম মিউ নিউ ইকুইভ্যালেন্ট টু এফ মিউ নিউ হবে। এই যে এই যে জিনিসটা চেঞ্জ করতে পারা, এইটাকে আমরা কি বলি, এইটাকে আমরা বলি গেজ ট্রান্সফরমেশন। এটা আমি একটু পরে তোদেরকে ভালোভাবেই বলছি, হ্যাঁ। তাহলে আমরা বেসিক্যালি আচ্ছা, তাহলে আমরা রিপ্লেস করলাম কি কি দিয়ে, এ মিউ এ প্রাইম মিউ ইকুইভ্যালেন্ট টু এ মিউ প্লাস এইটা। এখন এই যে মিউটা, এটা তো একটা ফোর ভেক্টর কম্পোনেন্ট, এখানে চারখানা ভেক্টর আছে, তাহলে এর যদি আমরা, দিস মিন্স, আচ্ছা আমরা আগের দিন কি বলেছিলাম, এই যে এমইউ, একে আমরা কিভাবে লিখি, ফাই বাই সি কমা গ্র্যাড এক্স, তাই তো? যেখানে যেখানে ফাইটা কি ছিল, ফাইটা ছিল জিরোথ কম্পোনেন্ট, আর এটা ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড কোনটা ছিল, এই বাকি তিনখানা কম্পোনেন্ট। এই জিনিসটা আমি আর একটু ভালোভাবে বলবো তোদেরকে, দাঁড়া একটুখানি। দিস মিন্স if we replace phi by c phi by c by phi by c plus del f c del t, or a by a minus grad phi a minus grad f, then e and b remains unchanged। আচ্ছা, আমি তোদেরকে জাস্ট একটা বলছি, ধর আমরা যদি বলি যে একটা সেকেন্ড দাঁড়া, আমি একটা জিনিস একটুখানি কনফার্ম হয়নি।
আচ্ছা, এটা আমি পরে দেখছি, আগে আমরা এটা করে নিই। এই জায়গাটা যখন আসবে কোনে আমি গেজ ট্রান্সফরমেশনটার ফিজিক্যাল মিনিংটা কি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ওটা এই মুহূর্তে ওটা পাচ্ছি না আমি, নাহলে এখনই পড়িয়ে দিতাম। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা ডিরাইভ করলাম। এখন এই ম্যাক্সওয়েলের যে ইকুয়েশনটা আমরা পেলাম, কোনটা ডেল মিউ এফ মিউ নিউ ইকুইভ্যালেন্ট টু মিউ নট জে নিউ, এই ইকুয়েশনটাকে আমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে, লেটস ট্রাই টু সলভ দ্য ইকুয়েশন। তাহলে আমরা যদি এই ইকুয়েশনটাকে সলভ করার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে কি কি আসে? ডেল মিউ এফ মিউ নিউ ইকুইভ্যালেন্ট টু ডেল মিউ জিরো জে নিউ, और ডেল মিউ, এই এফ মিউ নিউ কে যদি ভেঙে দিই, ডেল মিউ এ নিউ মাইনাস ডেল নিউ এ মিউ इक्विवेलेंट टू म्यू जीरो जे न्यू, और डेल म्यू ए न्यू माइनस डेल न्यू ए म्यू इक्विवेलेंट टू म्यू जीरो जे न्यू। এখন এই যে আমরা জানি বক্স অপারেটর ইকুইভ্যালেন্ট টু ডেল মিউ অর ডেল মিউ, তাহলে এই জায়গাটাকে আমরা কি লিখতে পাচ্ছি? বক্স অপারেটর, তাই তো? তাহলে বক্স অপারেটর এ মিউ মাইনাস, এখন আমরা আরেকটা জিনিস কি জানি? ডেল নিউ ইকুইভ্যালেন্ট টু ডেল নিউ ডেল মিউ। ডেরিভেটিভের পজিশনটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। তাহলে ডেল নিউ, আর এখান থেকে কি পাচ্ছি? ডেল মিউ এ মিউ ইকুইভ্যালেন্ট টু মিউ নট জে নিউ। এখন আমরা আরেকটা কাজ করছি, এই এর মাথায় যে নিউ আসে, এই নিউটাকে আমরা একটু চেঞ্জ করে মিউ আনার চেষ্টা করব। তার জন্য আমরা কি করছি? ডেল, এটা হচ্ছে ডেল মিউ নিউ এ মিউ মাইনাস ডেল মিউ এ মিউ ইকুইভ্যালেন্ট টু মিউ জিরো জে নিউ। এই ইকুয়েশনটা আমরা এখানে যেটা লিখলাম, এই 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 ডেলটা কখন ওয়ান হবে? ইফ অ্যান্ড অনলি ইফ যদি মিউ ইকুইভ্যালেন্ট টু নিউ হয়, তাহলে এ মিউটা তখন এ নিউ হয়ে যাবে। তাহলে আমাদের দেখ একদম মানে রাইট সাইডে এমিউ গুণ আছে। তাহলে আমি দেখ এটাকে লিখছি বক্স ডেল্টা মিউ নিউ মাইনাস ডেল মিউ এমিউ ইকুইভ্যালেন্ট টু মিউ জিরো জে নিউ। এইটাকে আমরা একটা অপারেটর বলছি।
এইটা হচ্ছে একটা অপারেটর। তাহলে আমরা কি ধরছি, ও মিউ নিউ এ মিউ ইকুইভ্যালেন্ট টু মিউ জিরো জে নিউ, যেখানে ও মিউ নিউ ইকুইভ্যালেন্ট টু ডেল্টা নিউ মিউ বক্স অপারেটর মাইনাস ডেল মিউ। এখন ধর আমাদের কাছে একটা ডিফারেন্সিয়াল অপারেটর ডি আছে। আচ্ছা, তোরা এই অঙ্কগুলো তো করেছিস না? ধর আমি ধরলাম ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুইভ্যালেন্ট টু জিরো। এই না, এটা জিরো না ধরে আমি ধরলাম ওয়ান। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা ডি অপারেটর মেথডে সলভ করার সময় কি করতাম, ডি স্কোয়ার ওয়াই প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুইভ্যালেন্ট টু ওয়ান। তাহলে এখান থেকে কি করতাম, ডি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই ইকুইভ্যালেন্ট টু ওয়ান। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন কি হতো, ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। তোদের মনে আছে এটা আমরা ম্যাথমেটিক্যাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পড়েছিলাম এরকম কিছু একটা। তাহলে আমরা এখানেও দেখ আমাদের একটা অপারেটর ও মিউ নিউ, এটাও তো এত দেরি হলো কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটাও একটা অপারেটর। ঠিক আছে, আর আমাদের এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই যে এটাও একটা অপারেটর। তাহলে এই অপারেটর ওয়াই এর উপরে অপারেট করে একটা ভ্যালু দিচ্ছে, সেটাকে আমরা কি বলছি, সলিউশন বলছি। এবং আমরা এই জিনিসটাকে ডি অপারেটর মেথডে সলভ করতাম। সিমিলারলি এখানেও দেখ একটা অপারেটর অ্যাড করছে, এই এ মিউনিয়ের ওপরে করে এই ভ্যালুটা দিচ্ছে, এবং আমরা এখান থেকেও সিমিলারলি একটা সলিউশন পাবো এ মিউ এর। ঠিক আছে, এখন এই যে ইকুয়েশনটা আমরা পাবো, এইটাকে আমাদের সলভ করার জন্য কি কি স্টেপ নিতে হবে এই অপারেটর থেকে, সেটাই আমরা করব। এবং আমরা এই যে ইকুয়েশনটা একে সলভ করতে গিয়ে অনেকগুলো টার্ম পাবো, তার মধ্যে এক এক টার্ম এক একটা জিনিসকে করবে। আমি তোদেরকে আগেই বলেছি আমরা এখন যেটা মেনলি ইন্টারেস্টেড, আমাদের ইলেকট্রনের যদি অ্যাক্সিলারেশন থাকে তাহলে কি হবে। আর আগের দিন আমার আরেকটা কথা বলতে মনে ছিল না, যে একটা ইলেকট্রন যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে তাহলে সে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারে। কিন্তু তার মানে এই নয় যে ওই ইলেকট্রনের কাছে আর ইলেকট্রিক ফিল্ড বলে কিছু নেই। ওর কাছে ইলেকট্রিক ফিল্ডও কিন্তু আসে, ওর কাছে ইলেকট্রিক ফিল্ডও আসে অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক ফিল্ডও আসে। শুধুমাত্র আমরা কোথা থেকে দেখছি তার উপরে ডিপেন্ড করছে। বাইরে থেকে দেখলে ইলেকট্রিক ফিল্ডটাকে অ্যাজ এ ম্যাগনেটিক ফিল্ড হিসেবে দেখবো, এবং আমি যদি ওর ওপরে বসে থাকি তাহলে তো আমি ইলেকট্রিক ফিল্ড দেখতেই পাচ্ছি। তাহলে আমাদের এখন এইটাকে সলভ করতে গেলে তোদের কারোর গ্রিনস ফাংশন মনে আছে? না দাদা। গ্রিনস ফাংশন হচ্ছে একটা মেথড যেখানে নন হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করতে ইউজ করা হয়। আমরা তো হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে মানে এই যদি এরকম থাকে এ, ধরলাম আমি কি আসে, a d2y dx2 plus b dy dx
প্লাস CY ইকুইভ্যালেন্ট টু 0। এটা তো হোমোজেনিয়াস ইকুয়েশন। একে আমরা খুব সহজেই সলভ করতে পারি কিভাবে, y ইকুইভ্যালেন্ট টু e⁻mx ধরে নিই, ধরে ডেরিভেটিভ করে বসিয়ে দিই, m এর যা ভ্যালু পাই y ইকুইভ্যালেন্ট টু e দিয়ে এটা করে দিই। কিন্তু যদি এখানে এটা কনস্ট্যান্ট না হয়ে ধর এখানে একটা নাম্বার আসে 1, বা এটা যদি নন হোমোজিনিয়াস হয়, তখন আমরা কি করি, তখন আমরা এইটাকে প্রথমে ইকুইভ্যালেন্ট টু 0 ধরি, ধরে আমরা দুটো ইকুয়েশন বার করি, যেটাকে আমরা বলি হচ্ছে কি সলিউশন বলি ওটা, একটা পার্টিকুলার সলিউশন আর আরেকটা কি সলিউশন হয় যেন, নামটা বল, অর্ডিনারি সলিউশন, তাই তো? তাহলে ওইটা ইকুইভ্যালেন্ট টু 0 করে যেটা পাবো সেটা অর্ডিনারি। এবং পার্টিকুলার সলিউশন বার করতে গেলে আমরা অনেকগুলো নিয়ম শিখেছি। তো এই গ্রিনস ফাংশন মেথডটা কি, এইরকমই একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পার্টিকুলার সলিউশন বার করার একটা মেথড। তাহলে আমরা একটুখানি এখানে লিখে দেই, সেটা হচ্ছে ও অপারেটর যদি y r1 এর উপর অ্যাক্ট করে তাহলে আমরা পাই f(-r1). এইটা হচ্ছে নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন আমরা গ্রিনস ফাংশন মেথডে এটাকে সলভ করব। তাহলে আমরা যদি সেটা দেখি তাহলে, আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে গ্রিনস ফাংশন, দেখ আমি এখন গ্রিনস ফাংশন কি এটা বোঝাতে গেলে অনেক টাইম লেগে যাবে। এখন এইভাবে করে দিচ্ছি, পরে একদিন তোদের ফার্স্ট সেমিস্টারে যাদের আসে একদিন করিস ক্লাস, আমি তখন দেখিয়ে দেবো কোনি যে গ্রিনস ফাংশন মেথড দিয়ে কিভাবে অঙ্কগুলো সলভ করতে হয়। তা দ্য গ্রিনস ফাংশন অফ দিস ইকুয়েশন বি g ফাংশন অফ x1 and x2। আর এই অপারেটর ও যদি গ্রিনস ফাংশনের উপর অ্যাক্ট করে তাহলে ও দেবে হচ্ছে মাইনাস ডেল্টা x1 মাইনাস x2। অ্যান্ড আমাদের পার্টিকুলার যে সলিউশনটা হবে yp x1 equivalent to integration g x1 comma x2 f of x2 dz2। ঠিক আছে, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড মেথড। তোরা যদি গ্রিনস ফাংশন জেনে থাকিস তাহলে এগুলো হাতি ঘোড়া কোনো কিছুই না। এবং আমরা আরেকটা জিনিসও জানি যে আচ্ছা, আমি একটু 3Dর ক্ষেত্রে দেখাচ্ছি, ঠিক আছে? যদি আমরা পয়জন ইকুয়েশন যেটা জানি, গ্র্যাড স্কোয়ার ভি এক্স ইকুইভ্যালেন্ট টু 1/ε0 ডেল্টা এক্স মাইনাস এক্স প্রাইম, ঠিক আছে? এইটা যদি হয়
তাহলে এর সলিউশন কি হয়? আচ্ছা, আমি তোদেরকে যদি বলি যে আমরা যে পয়জন ইকুয়েশন করেছি গ্র্যাড স্কোয়ার ভি ইকুইভ্যালেন্ট টু রো বাই এপসাইলন জিরো, আর রো ইকুইভ্যালেন্ট টু যদি জিরো হয় তাহলে গ্র্যাড স্কোয়ার ভি ইকুইভ্যালেন্ট টু জিরো, এইটাকে যদি সলভ করি তাহলে আমরা কি কুলম্ব পোটেনশিয়ালটা পাই। তাহলে সেটা কি হয়, 1/4 পাই এপসাইলন জিরো Q1 Q2/R, এরকম একটা সলিউশন পাই। তাহলে আমরা ইন জেনারেল যদি লিখি তাহলে এটাই পাবো। এখন এর যে সলিউশন হবে সেই সলিউশনটা কি হয়, সেটা হয় 1/4 পাই এপসাইলন জিরো ইন্টিগ্রেশন ডেল্টা এক্স মাইনাস এক্স প্রাইম বাই এক্স মাইনাস এক্স প্রাইম ইন্টু ডি3 এক্স প্রাইম। এটা হলো। তাহলে আমরা যদি এই যে ওয়াইপি, এই যে পার্টিকুলার সলিউশন, আর এটাও তো সেই পার্টিকুলার সলিউশন, তাহলে এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের গ্রিনস ফাংশনটা কি হচ্ছে, x1, x2 ইকুইভ্যালেন্ট টু 1/4 পাই 1/mod x1 মাইনাস এক্স মাইনাস এক্স প্রাইম। এটা হচ্ছে গ্রিনস ফাংশন। আচ্ছা, এইটা তো গেল আমরা এতক্ষণ যেটা জানলাম এক্সট্রা, এগুলো এইটা হচ্ছে এক্সট্রা সব। বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ইকুয়েশনটাকে সলভ করা। আমরা এখনো অবধি কি কি করলাম, আগের দিন এ ডেল মিউ এফ মিউ নিউ ইকুইভ্যালেন্ট টু মিউ জিরো জে মিউ, এই ইকুয়েশনটা প্রুভ করেছিলাম। করে আজকের আমরা শুধুমাত্র এ মিউ এর জায়গায় এ মিউ প্রাইম এমিউ এমিউ প্লাস ডেল মিউ এফ এক্স টি এটা দিয়ে রিপ্লেস করে দেখেছি যে এফ মিউ নিউ এটার কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে। তা আমরা আরেকটা জিনিস দেখলাম যে এ প্রাইম মিউ যেটা আসে এটা শুধুমাত্র যে একটাই ভ্যালু এর আসে সেটা না, একে আমরা পার্টিকুলার কিছু ফ্যাশনে চেঞ্জ করতে পারি। বাট স্টিল আমাদের কি হবে, যে মানে আহ, আমাদের যে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড সেটা আনচেঞ্জ থাকবে। ঠিক আছে। আমরা যদি পোটেনশিয়ালকে সামান্যতম চেঞ্জও করি তাও আমাদের এটা যে ফিল্ডটা সেটা আনচেঞ্জ থাকবে। এটা এমইউ কি, এমইউ হচ্ছে ফোর পোটেনশিয়াল, তাই তো। এর মধ্যে কি কি আছে, একটা হচ্ছে ফাই লুকিয়ে আছে, একটা এ লুকিয়ে আছে। তাহলে এই যে এই জিনিসটা আমাদের এই যে পোটেনশিয়ালটা যদি চেঞ্জ করি স্টিল আমাদের যে ফিল্ডটা সেটা আনচেঞ্জ থাকবে। এবং পোটেনশিয়ালকে আমরা যেন তেন যে কোনো ভাবে চেঞ্জ করতে পারবো না, কিছু পার্টিকুলার পদ্ধতি ওয়ে আছে, সেই অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারবো। তো সেটা করলাম, সেটা আমরা পরে আরো ভালো করে দেখব। এরপরে আমরা এই ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমরা এফ মিউ নিউ এর জায়গায় ওই ভ্যালুটা বসিয়ে দিয়েছি, দিয়ে একে এই অপারেটরে কনভার্ট করলাম। করে আমরা দেখলাম যে একে আমরা গ্রিনস মেথড পদ্ধতিতে সলভ করতে পারি। কিন্তু আমি তোদের এতক্ষণে যে গ্রিনস ফাংশন মেথডটা দেখালাম, এই গ্রিনস ফাংশন মেথড কেবলমাত্র 3 ডাইমেনশনালে সলভ করতে পারে। একে যদি আমরা 4 ডাইমেনশনালে কাজে লাগাতে চাই তাহলে আমাদের এখানে কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে। এবং এবং যে যে চেঞ্জগুলো করতে হবে সেটা হচ্ছে, আমাদের কাছে এখন কি আছে, ডেল মিউ নিউ বক্স মাইনাস ডেল মিউ mu equivalent to mu 0 j nu।
এখন আমি তোদেরকে বললাম যে এই অঙ্কটাকে আমরা গ্রিনস ফাংশন মেথডের মাধ্যমে সলভ করতে পারি, কিন্তু স্টিল আমরা এই প্রবলেমটাকে সলভ করতে গেলে অনেকগুলো বাধার সম্মুখীন হব। কারণ আমরা তো আর এটা একটা ইকুয়েশনকে সলভ করছি না, এখানে মিউ ইকুইভ্যালেন্ট টু যদি 0 1 2 3 অব্দি বসাস, চারখানা ইকুয়েশন এর মধ্যে ঢুকে আসে এবং সেই চারটে ইকুয়েশনেরই সলিউশন একবারে বেরোবে। তাহলে আমাদের খুবই মানে প্রিকশন নিয়ে এগোতে হবে। হ্যাঁ, তা আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে, ফার্স্ট উই উইল ট্রান্সফর্ম দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন to algebraic equation using discrete Fourier transform for এখন এই ফুরিয়ার ট্রান্সফরমেশন জিনিসটা কি জিনিস, আমি তোদেরকে একটা ছোট্ট বলছি। ধর আমি তোদেরকে বললাম যে 1/0.001 না, ধর এটা বললাম আমি 0.001, 0.002, 0.003, 0.004 ডট 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 এরকম ভাবে ধর 0.010 10 অব্দি আমি নাম্বার নিলাম এবং আমি তোদেরকে বললাম কি যে এইটা প্লট কর। তো এইটা যদি প্লট করতে হয় তোরা কি করবি, এখান থেকে কি করলি, এটা 0, এটা 1, তাই তো? এখন এই 0.001 এরা তো খুব খুব ছোট নাম্বার। তো তোরা এখানে প্লট করতে গেলে কি করবি, হিমশিম খাবি এবং সবগুলো একই জায়গায় পড়ে যাবে। এর মধ্যেই দেখা যাচ্ছে সবগুলো পড়ে যাচ্ছে। আমি যদি এখানে ভাগ করি, এটা 1 0, এটা 0.1, এটা 0.2, এটা 0.3, 0.4, 0.5, আমি নিজেই পারলাম না, 5 অব্দি পেরেছি। মানে এর মধ্যেই আমার 1 থেকে 10 অব্দি 0.1 0.2, এর মধ্যেও এইটাই কি হতো 0.1, বা এই যে আমি যে নাম্বারগুলো বললাম সব এই ইয়েলো রিজিয়নের মধ্যে, সবগুলোকে ইয়েলো রিজিয়নের মধ্যে ঢোকাতে হতো, যেটা ঘিঞ্জি হয়ে যাবে অনেক। তো আমি যদি তোকে আরেকটা মেথড বলি তোদেরকে, যে আমি বললাম তোরা বেসিক্যালি এক কাজ কর, এই জিনিসটাকে উল্টে দে। উল্টে দিলে কি কি পাচ্ছিস, 1/0.001 এর মানে কত হচ্ছে, কাটলে 1000, তাই তো? 0.002 একে যদি 1 মানে উল্টে দেই, 1/0.002 একে ওপরে তুললে 1000 হচ্ছে, আর 2 দিয়ে কাটলে 500 হচ্ছে। এরকম ভাবে দেখ, আমি যদি উল্টে দেই তাহলে শুধুমাত্র নাম্বারগুলো কি কি পাচ্ছি, 1000 পাচ্ছি, 500 পাচ্ছি, এরকম ভাবে আলটিমেটলি লাস্টেরটায় গিয়ে কি পাবো, 100 পাবো। এখন তোরা যদি এবার এখানে নাম্বারগুলো বসাতে চাস, তাহলে 1000-এ একটা ডট দিলি, 500-তে গিয়ে আরেকটা, 500-তে আরেকটা ডট দিলি, তারপরে কি হচ্ছে
এরকম ভাবে 100 অব্দি। তাহলে তোরা তোরা দেখ, আমি এক মানে এই যে 10টা নাম্বারকে এক জায়গায় বসাতেই পাচ্ছিলাম না, কিন্তু শুধুমাত্র আমি উল্টে দিয়েছি বলে, আমি এটাকে উল্টে দিয়েছি বলে দেখ খুব সহজেই নাম্বারগুলোকে এখন নিয়ে আমি কাজ করতে পারছি। 1000, 500, 100 এদেরকে নিয়ে খুব সহজে কাজ করতে পারছি। তাহলে তোরা একটা জিনিস দেখ, যে আমরা শুধুমাত্র যদি একটা নাম্বারকে রেসিপ্রোকাল করে দেই, তাহলে ওই নাম্বারটা নিয়ে আমাদের কাজ করতে সুবিধা হয়। 0.001, 0.002, 0.003 এগুলো তো দেখেই কেমন একটা কমপ্লেক্স মনে হচ্ছে। তো একে আমরা ইজি করার জন্য কি করলাম, জাস্ট উল্টে দিলাম, দিয়ে বড় বড় নাম্বার পেলাম। এখন এই নাম্বারগুলোকে নিয়ে আবার তোমার যা ক্যালকুলেট করার করো, করে যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটাকে আবার ইনভার্স করে দাও, দিলে আবার তুমি আগের মতো রেজাল্ট আবার পেয়ে যাবে। ঠিক আছে? তো এইটা একটা মেথড, যেটা বেসিক্যালি আমরা যে ফুরিয়ার ট্রান্সফর্ম করি, সেই ফুরিয়ার ট্রান্সফর্ম মেথড। ফুরিয়ার ট্রান্সফরমেশন মেথড একদম সেম কাজ করে। আমরা যে রেসিপ্রোকাল ল্যাটিসটা দেখি না, রেসিপ্রোকাল ল্যাটিসও কিন্তু এক্স্যাক্টলি একই কাজ করে। রেসিপ্রোকাল ল্যাটিসে কি হয়, তোরা যদি ডিভাইসারার এক্সপেরিমেন্ট, উপাসনা তুই করেছিস তো? হ্যালো, উপাসনা আছে? হ্যাঁ আচ্ছা, ডিভাইসারার এক্সপেরিমেন্টে কি করেছিস, এরকম একটা পাউডার স্যাম্পল থাকে, বা অর্ডিনারি এক্স রেতে কি হয়, এক্স রে এরকম ভাবে এসে পড়লো, পড়ে আমরা কি করি, এই চারপাশে অনেকগুলো ডট দেখতে পাই, তাই তো? এই হ্যাঁ ডট গুলো কি, এই ডট গুলো হচ্ছে এক একটা প্লেন, যে প্লেন থেকে লাইটটা ডিফ্র্যাক্ট করে এসে ওখানে পড়েছে, তাই তো? তার মানে এখানে যে একটা ডট আমরা দেখতে পাচ্ছি, সেই একটা ডট বেসিক্যালি আমাদের রিয়েল যে স্পেস আছে, সেই রিয়েল স্পেসে হচ্ছে সেট অফ প্যারালাল প্লেনস। এখন আমরা যে রিয়েল মানে আমরা আমরা যে খাতায় যে ডট ডট গুলো আঁকছি, বা ওই যে ক্রিস্টালের ওপর এক্স রে ফেলার জন্য যে ডট ডট গুলো তৈরি হলো তোর খাতাতে, যেটাকে তুই খাতাতে এঁকেছিস ডট গুলো, স্পট গুলো, মানে ব্রাক্স স্পট গুলো, সেই ব্রাক্স স্পট গুলো যেখানে এঁকেছি ওইটা বেসিক্যালি রেসিপ্রোকাল স্পেস। আর হুম ক্রিস্টালে যে প্লেন গুলো আছে, সেই প্লেন গুলো বেসিক্যালি রিয়েল স্পেসে আছে। ঠিক আছে? এখন আমরা এক্সপেরিমেন্টালি পাই কোনটা, এই ডট গুলো। আমাদের কাজ কি, এই ডট গুলোকে স্টাডি করতে হবে, করে আমাদের প্রেডিক্ট করতে হবে যে প্লেন গুলো কিরকম ভাবে অরিয়েন্ট আছে। তাহলে আমরা মানে রেসিপ্রোকাল স্পেস কোনটা, ডট গুলো যেখানে আছে, আর এই ডট গুলোর পজিশন অনুযায়ী আমরা ক্রিস্টাল সিমেট্রি বা এগুলো সব বার করছি, করে আমরা কি করছি, যখন আমাদের রিয়েল স্পেসে সমস্ত কিছু ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, তখন আমরা এই রেজাল্টটা দিয়ে প্রেডিক্ট করছি যে এখানে কি কি প্লেন আছে, আর কোন কোন প্লেন থেকে এই ডট গুলো আমরা পেতে পারি। তো বেসিক্যালি দেখ আমাদের কত ইজি হয়ে গেল এই জিনিসটা ক্যালকুলেট করাটা। কারণ আমরা জানি যে একটা প্লেনের ইকুয়েশন কি, ax প্লাস by প্লাস cz ইকুইভ্যালেন্ট টু d কি। তুমি একটু নিয়ে আসো, মানি ব্যাগ কোথায় রাখলাম? তোমার কাছে একদমই নেই টাকা? তুমি নিয়ে আসো, আমি মানি ব্যাগ কোথায় রেখেছি পাচ্ছি না।
আচ্ছা, তাহলে তোরা দেখলি যে আমাদের কাছে রেসিপ্রোকাল স্পেস অনেক সময় এতটা সুবিধা করে দেয় যেটার আমরা বুঝতেই পারি না যার গুরুত্ব। ধর আমি তোদেরকে আরেকটা এক্সাম্পলও বলছি। ধর তোরা মানে আহ, ধর উপাসনা তুই একটা কোরিয়ান মেকআপ কিনবি, ঠিক আছে? ওরা যে মুখে যেসব মাখে, স্কিন কেয়ার এগুলো, তো সেটা ধর আমাদের ইন্ডিয়ান মার্কেটে নেই, তুই কোনো দোকানে গেলে পাবি না। তা তুই কি করলি, তুই ধর অ্যামাজনে গেলি, গিয়ে সেখানে অর্ডার করছিস, ঠিক আছে? এখন তোর কাছে আছে কি টাকা, আর ওই জিনিসটা কোরিয়া থেকে আনতে গেলে অ্যামাজন যাকে তুই এজেন্ট হিসাবে ব্যবহার করছিস তার কি দরকার, ওদের কোরিয়ান কি ইয়াংহুং না কিছু একটা থাকে, কোরিয়ান টাকা দরকার। তো তুই কি করলি, তুই এখানে টাকা পেমেন্ট করলি ওকে, ও কি করলো, অ্যামাজন কি করলো, ডলারে কনভার্ট করলো, সেই ডলার থেকে আবার কোরিয়ান টাকাতে কনভার্ট করে ওই কোরিয়া থেকে জিনিসটা কিনলো, কিনে ফ্লাইটে করে নিয়ে আসলো, এনে তোর কাছে পৌঁছে দিল। তো তোর কাছে ডলার বা কোরিয়ান টাকা কোনোটা না থাকা সত্ত্বেও তুই ইন্ডিয়ান টাকা পে করলি কাকে, অ্যামাজনকে, অ্যামাজন বাকি কাজটা করে তোকে দিয়ে দিল। তো তোর যেটা দরকার সেটা তুই তোর কাছে পেয়ে গেলি, তুই বাকিটা দেখলি না কিরকম। এই ফুরিয়ার ট্রান্সফরমেশন বা ফুরিয়ার ইন্টিগ্রাল, ল্যাপ্লাস ইন্টিগ্রাল, এরাও আমাদেরকে এই রকম একটা সুবিধা দিয়ে দেয়। কোনো একটা ইকুয়েশন যেটা আমরা আমাদের রিয়েল স্পেসে যেটাকে আমরা সলভ করতে পারি না, সেই ইকুয়েশনটাকে ওরা কি করে, কনভার্ট করে অন্য একটা স্পেসে নিয়ে যায়। আর অন্য একটা স্পেসে মানে দেখ আমি যেরকম এই 0.1, 001, 0.002, 0.003 একে আমরা ঠিক আঁকতে পারছিলাম না, ও কি করলো, ওকে যখনই মানে রেসিপ্রোকাল করে দিল, নাম্বারগুলো অনেক বড় বড় হয়ে গেল এবং খুব অ্যাকিউরেটলি ওই জায়গায় জায়গায় ও বসিয়ে দিয়েছে। তাহলে ও পেরে গেল। তো অনেক সময় কি হয়, আমাদের এই স্পেস চেঞ্জ করার জন্য আমাদের ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যায়, এবং ক্যালকুলেশনটা ইজি হয়ে রেজাল্টটা পাওয়ার পরে আমরা কি করি, আবার ওকে রেসিপ্রোকাল করে দেই, দিয়ে মানে আবার ওকে রেসিপ্রোকাল স্পেসে কনভার্ট করে আমাদের যে রিকোয়ার্ড রেজাল্টটা সেটা আমরা পেয়ে যাই। তো আমরা এখানেও ঠিক একই কাজই করব। এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে সলভ করতে পারছি না, কেন পারছি না সেটাও আমরা দেখব। তো এই ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশনের হেল্প নেব। তো আমি এইটা মুছে দিলাম। আর তোরা নিশ্চয়ই এটাও বুঝতে পারলি যে আমাদের কেন ইয়েগুলো করতে হয়, ডিভাইস এরার এক্সপেরিমেন্টেন্ট এগুলোতে যে এক্সপেরিমেন্টাল রেজাল্টগুলো পাই, এগুলো কিন্তু বেসিক্যালি ফুরিয়ার স্পেসেই বা রেসিপ্রোকাল স্পেসেই থাকে। তোরা বলতে পারি যে আরে আমি যে খাতায় যেটা আঁকছি এটা তো আমার ডাইরেক্ট স্পেস, এই জিনিসটাই তো আমি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, এই আবার রেসিপ্রোকাল কি করে? বেসিক্যালি আমাদের কাছে যেটা ডাইরেক্ট স্পেস, এটা ডাইরেক্ট না, এটা আমরা তো জাস্ট একটা এফেক্ট বা ডট দেখতে পাচ্ছি, এই ডটটা এসেছে কোথা থেকে, ল্যাটিসের প্লেন থেকে, তাহলে ওই ল্যাটিসটা হচ্ছে ডাইরেক্ট ল্যাটিস প্লেন, আর আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে রেসিপ্রোকাল স্পেস। আই হোপ তোরা এই জিনিসটা রিয়ালাইজ করতে পারবি। তাহলে সেটার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, আমরা যে নিউ ইকুইভ্যালেন্ট টু, আমরা যেটা ধরছি সামেশন কে হিমাংশু, হ্যাঁ দাদা বলো। যদি কখনো কেউ ফিজিক্যালি জিজ্ঞেস করে যে ফুরিয়ার ট্রান্সফরমেশন কি জিনিস, কেন করি আমরা, সেটা এবার মনে থাকবে। হ্যাঁ। এটা কিন্তু আমি নিজে অনেক পরে এসে রিয়ালাইজ করতে পেরেছি যে ফুরিয়ার কত শক্তিশালী একটা জিনিস। কেন ওই কে স্পেসে যাই, আমরা যে কে স্পেস বলি না, কে স্পেস জিনিসটা কি বলতো, 1/λ স্পেস, 2π/λ স্পেস, মানে আমাদের যে ল্যামডা স্পেস, ল্যামডা মানে কি লেন্থ, তাই তো? হ্যাঁ। ল্যামডা কি ওয়েভ লেন্থ, হুম হুম। যদি ওয়েভ ফাংশনের ক্ষেত্রে দেখি, তাহলে দেখ 1/লেন্থ, 2π/লেন্থ, তাহলে কে মানে কি, কে হচ্ছে লেন্থ ইনভার্স, তার মানে কি কে স্পেসটা কি রেসিপ্রোকাল স্পেস কিন্তু।
ওই জন্যেই দেখবি আমরা কে স্পেসে যাই। আর আরেকটা কোথায় যাই, আমরা দেখবি সবসময় বলি যে আমরা মোমেন্টাম স্পেসে যাচ্ছি, মোমেন্টাম স্পেসে যাচ্ছি। মোমেন্টাম স্পেস মানে কি, এই স্কার্ট কে, পি ইকুইভ্যালেন্ট টু এই স্কার্ট কে। তাহলে মোমেন্টাম স্পেসে যাওয়া মানে কি, রেসিপ্রোকাল স্পেসে যাওয়া। দেখবি আমরা অনেক প্রবলেম মোমেন্টাম স্পেসে গিয়েই সলভ করি। আমার মনে হয় না কখনো এটা মানে মনে তোদের প্রশ্ন জেগেছে কিনা যে কেন আমরা মোমেন্টাম স্পেসেই যাই। এবং মোমেন্টাম স্পেসে গেলে দেখবে আমাদের সবকিছু মানে ক্যালকুলেট করাটা সহজও হয়ে যায়। এবং আমরা আগের বার অনেকবারই মোমেন্টাম স্পেসে যাওয়ার জন্য যে ব্রিজ ট্রিজ গুলো ক্যালকুলেট করেছি কোয়ান্টামে। আর আরেকটা হচ্ছে এ মিউ কে আমরা ধরছি সামেশন কে এ টিলডে মিউ কে ই টু দা পাওয়ার আয়োটা কে এক্স, যেখানে কে এক্স এর ভ্যালু হচ্ছে কে ভেক্টর ডট এক্স ভেক্টর, এটার মানেই হচ্ছে কে মিউ এক্স মিউ, এটার মানেই হচ্ছে কে জিরো এক্স জিরো মাইনাস কে ওয়ান এক্স ওয়ান মাইনাস কে টু এক্স টু মাইনাস কে থ্রি এক্স থ্রি। উপাসনা, তোদের কি প্র্যাকটিক্যাল পেপার 2 বলে দিয়েছে? হ্যাঁ, আজকেই পাঠালো বিকালে। কি কি পড়েছে তোর? দাঁড়াও বলছি। আর তোর এটা আমি আজকে তোমাকে কল করিনি, আমার একটু শরীরটা খারাপ ছিল, আমি ওই জন্য। আর তুমি তো বললে আমাকে ওই পিএনটা বলে দেবে, আমার ফার্স্টে L1 এর ভাইবা আছে, ওই জন্য আমি তোমায় ভাবলাম তাহলে কদিন পরেই করব। অ্যাকচুয়ালি আমার না L1টা ছিল না, আমার ছিল L2টা। হ্যাঁ, L1 টা পেয়ে গেছি। হ্যাঁ, ইলনের ভাইবা কবে আছে তোদের? L1 হুম শুক্রবারে দেবো, ফ্রাইডে, এই ফ্রাইডে। অসুবিধা হলে বলবি, বলে দেবো। ঠিক আছে, আমার এইটাতে পড়েছে অ্যাডভান্স 2 তে S4 M1 C3 আর N2। আচ্ছা, নামটা বল কি কি আছে। S4, দাঁড়াও নামটা, এ কুমারজিৎ একবার দেখ না। আচ্ছা দেখছি দাদা, থিন ফিল্মের ভাইবাটা আছে তোমার কাছে? পরশু ভাইবা দেবো। থিন ফিল্ম, আচ্ছা। আর আহ, বাকি এআরবির কাছে আর কোনো নেই তাই তো তোর? না দেখছি, দাঁড়া আমি দেখে বলতে পারি। শোন, আমি তোদেরকে এখনো কিন্তু বারবার রিকোয়েস্ট করছি, ভাইবার পার্টটাকে আগে মিটিয়ে দে, চুকিয়ে দে, দিয়ে কিন্তু তোদেরকে এই সেমে বাকি পার্টগুলোতে নাম্বার তোলা খুবই ইজি। কোয়ান্টাম ইলেকট্রনিক্সে সেটা তুই হিমাংশুকেও জিজ্ঞেস করতে পারিস, ওখানে খুব সহজেই নাম্বার উঠে যাবে। প্লাস হচ্ছে যে সলিড স্টেট ইলেকট্রনিক্স যেটা আছে ওখানেও কিন্তু হেভি নাম্বার উঠবে, ওটাতেও হেভি নাম্বার উঠবে। বাকি যে পেপার তোদের এটা আছে কোয়ান্টাম কম্পিউটিং, ওখানেও হেভি নাম্বার উঠবে। সলিড স্টেট ইলেকট্রনিক্সে তো তোমার 30 নাম্বার করাটা কোনো ব্যাপারই না, দুদিনে রেডি করা যাবে। দুদিনে রেডি করা যাবে কেন? কারণ হচ্ছে মাইক্রো প্রসেসর থেকে 15 নাম্বার আসবে, আর আরেকটা হচ্ছে ওই মসফেট থেকে 10 দেয়। ওই যে ফেট মসফেট থেকে ওখান থেকে 15 আসবে। এই 15 15 30 পেতে 3 4 দিনও টাইম লাগে না। আর বাকি তুই যে কটা পিডিএফ করতে পারবি, বাকি যদি আর 10 তুলতে পারিস 40 উঠে যাবে এখানে। আর কোয়ান্টাম ইলেকট্রনিক্সে তোদের যেটা পাঠিয়ে দিয়েছি সেটা করলেই 40 উঠে যাবে। আর আরেকটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিংটা আমি নিজে জানি না ঠিক, ওটা বলতে পারবো না। এরা ভাইবা গুলো যদি ঠিকঠাক দেয়, ওখানে তো মিনিমাম ওই যে সেই আমার সঙ্গে যে একটা ছেলে থাকতো না, অর্ঘ্য দাদা, হ্যাঁ, ও তো মানে কিছুই বলতে পারেনি, তাও 35 করে পেয়েছে।
না, ভাইবা যদি তুই ভালোভাবে দিস 40-এর উপরে নাম্বার উঠে যাবে। হ্যাঁ, যেমন এক্সআরডি ভাইবা যদি তোদের থাকে, ওটা আমি যে যে কোশ্চেন বলে দেবো তার বাইরে একটাও কোশ্চেন আসবে না। এক্সআরডি বল, তারপরে পিএন জাংশনটাও বলে দেবো কোনি আমি। আমার এক্সআরডি পড়েছে এই অ্যাডভান্স 2 তে। হ্যাঁ, এগুলোর ভাইবা হচ্ছে খুব তো মানে খুব ট্রিকি কোয়েশ্চেন, কেউই পারে না তেমন। তারপরে যদি বিটা বিটা যদি থাকে, বিটার ভাইবা টাইবা গুলো সবই মানে আমি বলে দিতে পারবো কোনি। বাকি আমার যেগুলো ছিল না ওগুলো তো। তুমি বলো ডিজে স্যারের কাছে আমি এবারে ভাইবা দিয়ে 44 পেয়েছি ওটায়। কোনটা ছিল তোর? আমার তো কালাসেন্টার? ওই এটা ফেরোপ্যারা ছিল। ফেরোপ্যারা, আচ্ছা আচ্ছা। ওখানে তো বেসিক্যালি ম্যাগনেটিজমের উপরে অনেক নলেজ থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফেরো না, ওটা ফেরি টু প্যারা ছিল। ফেরিপ্যারা ওই ফেরি যেটা তোমার আমারও তো গো, ভাই ওই ওটা যেটা পড়েছে। সেই বালি দিয়ে হিট করতে হতো। হ্যাঁ, ফেরি প্যারা ছিল ওটা। হ্যাঁ, 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 হ্যাঁ। এক্স রেটা দাদা আমারও পড়েছে, এক্স রে ডিফ্র্যাকশন আর গামা গামা স্পেকট্রোস্কোপি। আর তোর তো বিটাও আগে ছিল না? হ্যাঁ, আমার বিটাটা পড়েছে, গামাটা পড়েছে। আমার এবারে বিটা পড়েছে, হল কোএফিসিয়েন্ট পড়েছে, কালার সেন্টার পড়েছে, আর ওই এক্সআরডি। আর আমার হলটা ও ছিল টু না, বাকি অ্যাবজর্পশন। সবগুলোই আছে। হ্যাঁ, তোদের এগুলোর ভাইবা ঠাইবা আমি বলে দিতে পারবো কোন, একদম রিল্যাক্স। তোরা আগে প্র্যাকটিক্যালটা কমপ্লিট করে খাতা রেডি কর, ভাইবার এগুলো মোটামুটি বলে দেবো কোনি, দিয়ে আগে ভাইবা পার্টটাকে কর। আর তোরা দুজনে আমাকে আরেকটা আপডেট দে, তোদের কোয়ান্টাম ইলেকট্রনিক্সে কটা করে লেকচার দেখা হয়েছে? কোয়ান্টামে 4টে মনে হয়েছে, 3টে না 4টে, 3.5 না 4টে হয়েছে, ভুলে গেছি। আচ্ছা, তোর মোটামুটি সব বুঝতে পারছিস তো ওখানে কি করছি আমরা? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি প্রথমগুলো বুঝতে পেরেছি, লস অসিলেশন হলো। আচ্ছা, ওই এগুলো আঁকতে পারবি তো? যদি যে কোনো হেটারোডা জাংশন আঁকতে দিলে কি হবে, পিএন এনপি এগুলো আঁকতে দিলে পারবি তো? না, ফার্স্ট পার্ট মানে ওইগুলো তো লেকচার 8-এ ছিল, মানে লাস্টের দিকে। তো আমি আপাতত তোকে সুপারলেট। লাস্ট লেকচারটা সবার ফার্স্টে দেখতে বলেছি, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা, ওইটা দেখা হয়নি তো। ওই আচ্ছা, ওটা লেকচারটা দেখে না নেবো তাহলে। দেখলে বাকি কিন্তু কোনোটাই বুঝতে পারবি না। আগে ওই লেকচারটা দেখ। আর উপাসনা তুই কটা দেখেছিস? আমিও লেকচার 8টা দেখিনি, আমি ওই 1 2 3 আর 4টা দেখছি। এ বাবা, আগে লেকচার 8টা আমি কেন বললাম, কারণ লেকচার 8 মানেই হচ্ছে লেকচার 1। ঠিক আছে, ও, ওইটা আমি লেকচার 1টা রেকর্ড করতে ভুলে গেছিলাম, ওই জন্য লেকচার 8টাকে রেকর্ড করে আবার দিয়ে। তোরা লেকচার 1টা মানে 8টা না দেখে কিভাবে বুঝছিস আমি জানি না। যাই হোক, আহ, আগেই ওইটা দেখে নিবি কিভাবে ওই এগুলো জাংশন গুলোকে ড্র করতে হয় সব। ঠিক আছে। হ্যাঁ। ওই আঁকাগুলো না বুঝলে কিন্তু একটাও পারবি না, আর আঁকাগুলো থেকে মা আসবেই পরীক্ষায়। অ্যাকচুয়ালি এখানে বড় কোশ্চেন কোনো আসবে না, ওই ছোট ছোট আঁকা এঠে এইগুলো আসবে। তোরা সিরিয়াসলি, আমি বুঝতে পারছি না, একদিন দুদিনের মধ্যে এটা শেষ করে দে না কোয়ান্টাম ইলেকট্রনিক্সটা, তোদের মাথা থেকে তো ভূতটা নেমে যাবে না? তাড়াতাড়ি কর এটা। ঠিক আছে, আজকে তাহলে এটা শুরু করছি আমি। তো আমাদের এই যে এইটাকে যদি আমাদের সলভ করতে হয়, তাহলে আমরা এই ফুরিয়ার এটাকে অ্যাজুম করলাম এবং আমরা এখানে রিপ্লেস করব। তাহলে ডেল মিউ নিউ বক্স মাইনাস ডেল মিউ সামেশন কে a tilde mu function of k e to the power I k x equivalent to mu 0 summation k j tilde nu k e to the power iota kx। এখন তোরা একটা জিনিস দেখ, আমি যদি ডেল মিউ দিয়ে ডেরিভেটিভ করি এ মিউ এক্স কমা টি কে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? মিউ না, ধর এটাকে রো দিয়ে ডেরিভেটিভ করছি, তাহলে এটাকে কি লিখবো? ডেল রো। আর এর জায়গায় কি লিখবো? সামেশন কে
এ টিল্ডা মিউ কে ই টু দ্য পাওয়ার আয়োটা কে এক্স। এখন এইটাকে যদি আমরা আরেকটু ভেঙেও লিখি, তাহলে এটাকে কি লিখতে পারি? ডেল রো সামেশন কে এ টিল্ডা মিউ কে ই টু দ্য পাওয়ার আয়োটা কে নট এক্স নট মাইনাস কে ডট এক্স। এখন আমরা কি জানি যে কে কে এক্স এটার মানে হচ্ছে কি কে জিরো এক্স জিরো মাইনাস কে ওয়ান এক্স ওয়ান মাইনাস কে টু এক্স টু মাইনাস কে টু কে থ্রি এক্স থ্রি। এইটাকেই আবার লিখতে পারি কে জিরো এক্স জিরো মাইনাস কে ওয়ান এক্স ওয়ান মাইনাস কে টু এক্স টু মাইনাস কে থ্রি এক্স থ্রি। আমরা এইটাকে লিখলাম, আমরা বিভিন্ন কাজে বিভিন্ন ভাবে ব্যবহার করব ওই জন্য। ঠিক আছে, এখন আমি যদি এবার এখানে এইভাবে লিখি কে নট এক্স নট প্লাস কে ওয়ান এক্স ওয়ান প্লাস কে টু এক্স টু প্লাস কে থ্রি এক্স থ্রি, কোভ্যারিয়েন্ট কোয়ান্টারভ্যারিয়েন্ট টার্মে যদি লিখি, তাহলে আমি কি লিখতে পারি? কে নিউ এক্স নিউ। আবার এইটাকে আমি যদি আবার সাজিয়ে লিখতাম, তাহলে এটাকে এরকমও লিখতে পারি কে মিউ এক্স মিউ। ঠিক আছে, এখন আমরা যদি আমরা আগে যে ডেরিভেটিভটা করছিলাম ডেল রো দিয়ে, তাহলে ডেল রো এ মিউ ডেল রো এ মিউ এক্স টি ইকুইভ্যালেন্ট টু দেখ আমি যে আচ্ছা, এই যে ডেল রো দিয়ে আমি যে ডেরিভেটিভটা করছি, আচ্ছা এর আগে এখানে একটা কথা বল, এই যে রো এর মানেটা কি আসে? রো ডেল রো এর মানে কি? ডেল 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 এক্স রো, তাই তো? তার মানে এইখানে কি রো ইকুইভ্যালেন্ট টু 0 1 2 3 বসালে, তার মানে এটা বেসিক্যালি কোঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করছে, আর এখানে কে হচ্ছে মোমেন্টামকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমি যদি ডেল রো দিয়ে ডেরিভেটিভ করি, তাহলে যেটা যেটা এই মোমেন্টামের ফাংশন, তার উপরে তো এই ডেরিভেটিভটা অ্যাক্ট করবে না, তাই না? কার উপরে করবে? শুধুমাত্র এক্স যেখানে থাকবে সেখানেই ডেরিভেটিভটা অ্যাক্ট করবে। এখন আমরা এই যে ডেল মানে কোভ্যারিয়েন্টের রো আছে, এটার মানে কি? ডেল এমিউ এক্স টি বাই ডেল এক্স রো। এখানে রোটা কি ওপরে আসে, তাহলে আমাদের এই ডেরিভেটিভটা যদি হতে হয়, আমি তোদেরকে কি বলেছি? আমাদেরকে সেম ফ্যাশনে থাকতে হবে। সেম ফ্যাশনে থাকতে গেলে দেখ কি হচ্ছে, সামেশন কে এ টিল্ডা মিউ ফাংশন অফ কে আর ডেল ডেল
ডেল ডেল এক্স রো, এখানে কি আসে ই টু দা পাওয়ার আয়োটা, দেখ এখানে কি আসে কে, কে এক্স ছিল তাই তো, কে এক্স কে আমরা এখন কিভাবে লিখছি দেখ, কে রো এক্স রো, আমরা এই জিনিসটাকে এরকম ভাবেও লিখতে পারতাম, কে এক্স ইকুইভ্যালেন্ট টু কে রো এক্স রো ইকুইভ্যালেন্ট টু কে রো এক্স রো। কিন্তু আমরা এখানে কোন জিনিসটাকে চয়েস করব, আমরা এখানে চয়েস করব যেখানে রোটা এক্স এর মানে এক্স এর সঙ্গে রোটা কোয়ান্টার ভ্যারিয়েন্টে আছে এটা। কেন? কারণ আমরা এই যে ডেরিভেটিভটা করছি এখানে এক্স এর ওপরে রো আছে, আর এখানেও যদি এক্স এর ওপরে রো থাকে তখনই আমরা সেম ক্লাসেও আসবে, সেম ফ্যাশনেও আসবে, তখন সেটাকে আমরা ডেরিভেটিভ করতে পারবো। এবং যদি এই ডেরিভেটিভটা করি তাহলে আমরা কি পাবো, দেখ সাপোজ আমি করছি ডি ডি এক্স অফ ই টু দ্য পাওয়ার কে এক্স, এর ডেরিভেটিভ করলে কি হয় কে ই টু দ্য পাওয়ার এক্স, তাহলে এখানেও সেম কি পাচ্ছি, কে এ টিল্ডা নিউ ফাংশন অফ কে, আর এখানে আয়োটা কে রো ই টু দ্য পাওয়ার আয়োটা কে রো এক্স রো। তাহলে সেম ফ্যাশনে আমি যদি এটা করি ডেল রো এম ইউ এক্স টি, এটার ডেরিভেটিভটা কি হবে, সামেশন কে এ টিল্ডা মিউ ফাংশন অফ কে আয়োটা কে রো, এখানে রো উপরে হবে ই টু দা পাওয়ার আয়োটা কে রো কে রো এক্স রো। এখানে এটা কেন, কারণ আমরা কি জানি ডেল রো মানে কি, ডেল ডেল এক্স রো, যেখানে রোটা নিচে থাকবে, তাহলে নিচে যেহেতু থাকবে তাহলে এক্স এর এই যে ই টু দা পাওয়ার কে রো এক্স রো, এখানে এক্স এর সঙ্গেও রো নিচে থাকতে হবে, তাহলে কে এর সঙ্গে উপরে থাকবে। তাহলে তোরা এটা বুঝতে পারলি। এবং আমরা আরেকটা জিনিস কি লিখতে পারি, এইটা ইকুইভ্যালেন্ট টু, দেখ এই জিনিসটা তো সেমই আসে না, তাহলে আয়োটা কে রো এ মিউ। সিমিলারলি একেও কি লিখতে পারি, এই জিনিসটা কমন নিয়ে বাইরে বের করে গেলেই এই যে সামেশন কে এ টিল্ডা মিউ কে ই টু দা পাওয়ার আয়োটা কে রো এক্স রো, এটার মানে কি এম ইউ, তাহলে আয়োটা কে রো এম ইউ। দেখ এই দুটো ডেরিভেটিভ বুঝতে পারলি কিনা। তার মানে আমরা একটা জিনিস কি দেখলাম, যদি ডেল মিউ থাকে তাহলে আমরা কি লিখবো আয়োটা কে মিউ, যদি ডেল মিউ থাকে তাহলে আমরা কি লিখবো আয়োটা কে মিউ। আর বক্স মানে কি, বক্স ইকুইভ্যালেন্ট টু ডেল মিউ ইকুইভ্যালেন্ট টু ডেল মিউ ইকুইভ্যালেন্ট টু, আর একটা ডেল মিউ মানে কি, আমি যদি এইটা লিখি একটা ডেল মিউ মানে কি আয়োটা কে মিউ, আর আরেকটা ডেল মিউ মানে কি আয়োটা কে মিউ। এখন আয়োটা আয়োটা গুণ করলে কি হয়ে যাচ্ছে মাইনাস, আর কে মিউ গুণ করলে কে স্কোয়ার, তাহলে মাইনাস কে স্কোয়ার পাচ্ছি এখান থেকে। তাহলে আমাদের এই যে ইকুয়েশনে, এই ইকুয়েশনে আমরা এক কাজ করব, ডেলের জায়গায় বসিয়ে দেব, ওইগুলো বসিয়ে দিলে দেখ আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে এই ডেলের জায়গায় বসালে মাইনাস কে স্কোয়ার বসাবো, আর এখানে যেটা বসানো সেটাই বসবো। তাহলে দেখ এই লাইনের পরে যেটা আসছে সেটা হচ্ছে ডেল্টা মিউ নিউ, আর বক্সের জায়গায় মাইনাস কে স্কোয়ার হলো মাইনাস, আর এখানে কি আসে ডেল কোয়ান্টার ভ্যারিয়েন্টে মিউ আসে তাই তো, তাহলে মাইনাস আয়োটা কে নিউ আয়োটা কে মিউ
আর এখান থেকে কি পাচ্ছি, সামেশন কে এ টিল্ডা মিউ কে ই টু দা পাওয়ার আয়োটা কে এক্স equivalent to mu 0 summation k j tilde nu e to the power iota kx. এখন এখানে সামেশন আসে মানে কি, কে এর সমস্ত টার্মের জন্য এই ভ্যালুটা পসিবল, 0 1 2 3 মানে সামেশন কে। এখান থেকে আমরা কেবলমাত্র আমরা যেটা করব, ফর ইস কে component wise we get আমরা কম্পোনেন্ট ওয়াইজ যেটা পাবো, ডেল্টা মিউ নিউ মাইনাস কে স্কোয়ার মাইনাসে আই ইন্টু আই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস কে নিউ কে মিউ, আর এখান থেকে কি পাচ্ছি, এ টিলডে মিউ কে ই টু দা পাওয়ার কে এক্স ইকুইভ্যালেন্ট টু মিউ জিরো জে টিলডা নিউ ই টু দা পাওয়ার আয়োটা কে এক্স। কে এক্স কে এক্স দুদিক দিয়ে কেটে দিলাম, দিলে আমরা যেটা পাচ্ছি মাইনাস ডেল্টা মিউ নিউ কে স্কোয়ার প্লাস কে নিউ কে মিউ ইন্টু এ টিলডে মিউ কে ইকুইভ্যালেন্ট টু মিউ জিরো জে টিলডে নিউ। না, this is a matrix and using Fourier transformation we converted a differential equation to an matrix equation. তাহলে আলটিমেটলি আমাদের এই যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনটা যেটা আমরা পেলাম একটা অপারেটর, সেই অপারেটরকে গুণ করে আপাতত আমরা একটা ডিফারেন্সিয়াল অপারেটর থেকে একটা ম্যাট্রিক্সে কনভার্ট করতে সক্ষম হয়েছি। এখন বাকিটা দেখি কিভাবে করতে পারি। তাহলে সেকেন্ড ওয়ে হচ্ছে, টু সলভ দ্য ম্যাট্রিক্স ইকুয়েশন we have to check the determinant of we have to check the determinant of minus delta mu nu k square plus k nu k mu matrix.
তাহলে আমাদের কেন এর ডিটারমিন্যান্টটা চেক করতে হবে? কারণ আমি যদি এই জিনিসটা সলিউশনটা পেতে চাই, সাপোজ কেমন পাবো, এ টিল্ডা মিউ ইকুইভ্যালেন্ট টু মিউ জিরো জে টিল্ডা নিউ বাই ডেল্টা মিউ নিউ কে স্কোয়ার মাইনাস প্লাস কে নিউ কে মিউ। তাহলে এই যে সলিউশনটা হবে, নিচে যদি আমরা যদি এর ডিটারমিন্যান্ট বার করে দেখি যে জিরো আসছে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাওয়া মানে কি, মানে নিচে জিরো, সেটা হয়ে গেলেই ইনফিনিটি হয়ে যাবে সলিউশন, আর একটাই সলিউশন থাকবে, ওই সলিউশনটা কোনো কাজেরও না। তাহলে আমাদের করতে হবে কি এখানে, আমাদের সবার আগে দেখতে হবে যে এই যে ডিটারমিন্যান্ট, এর ডিটারমিন্যান্টের ভ্যালু কত। ঠিক আছে, তাহলে আমরা কি করি, এটা ডিটারমিন্যান্টটা একটু চেক করি। সেটা হচ্ছে মাইনাস ডেল মিউ নিউ কে স্কোয়ার প্লাস কে নিউ কে মিউ, এই অপারেটরটাকে আমি অ্যাক্ট করাচ্ছি কে মিউ এর ওপরে, যেখানে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। কোথাও যাচ্ছো? ঠিক আছে, এটা হচ্ছে 4 ভেক্টর। এখন আমরা অপারেট করিয়ে দিয়ে দেখি কি হচ্ছে, মাইনাস ডেল মিউ নিউ কে স্কোয়ার কে মিউ প্লাস কে নিউ কে মিউ কে মিউ, এখানে হচ্ছে মিউটা উপরে আছে কে মিউ, আর এখানে হচ্ছে কে মিউ। আচ্ছা, এই যে ডেল্টা, এই ডেল্টার ভ্যালুটা 1 হবে কখন, যখন মিউ ইকুইভ্যালেন্ট টু নিউ হবে। তাহলে সেটা করি মাইনাস কে স্কোয়ার, আর এটা হচ্ছে কে মিউ এর জায়গায় কি হবে, কে নিউ প্লাস কে নিউ, এটা গুণ আছে, আর কে মিউ এই দুটোকে গুণ করে দিলাম আমরা, দিলে মাইনাস কে স্কোয়ার কে নিউ প্লাস কে নিউ কে স্কোয়ার। তাহলে এইটাকে ইকুইভ্যালেন্ট টু কি পাচ্ছি আমরা, এটা তো জিরো হয়ে যাচ্ছে তাই না? তাহলে আমরা একটা জিনিস কি দেখছি, যদি মাইনাস ডেল মিউ নিউ কে স্কোয়ার প্লাস কে নিউ কে মিউ, এই অপারেটর যদি কে মিউ এর উপরে অ্যাক্ট করে, তাহলে আমরা আইগেন ভ্যালু কি পাবো, জিরো ইন্টু কে টু দা, আইগেন ভ্যালু জিরো পাবো। তার মানে এটাই, এটা করা মানে আমরা কি পাচ্ছি, আইগেন ভ্যালু ইকুয়েশন মানে কি, এ এটা হচ্ছে এ এক্স ইকুইভ্যালেন্ট টু ল্যামডা এক্স, যেখানে এক্স হচ্ছে আইগেন ভ্যালু। এবং আমরা জানি যদি এর ডিটারমিন্যান্ট জিরো হয়, তাহলে একে আমরা এইভাবে লিখতে পারি, মানে এই যে আইগেন ভ্যালু ইকুয়েশনের মতোই লিখেছি আর কি। যাই হোক, বাদ দেওয়া কোনো সব কিছু, এগুলো আমি অনেকদিন ধরেই কোয়ান্টামে বলেছি, তোদের এক জিনিস আর বারবার বলছি না। তাহলে আমরা দেখলাম এটা আমাদের জিরো রেজাল্ট দিচ্ছে, তাহলে তো খুব বড় সর্বনাশ হয়ে গেল আমাদের কাছে। কেন? কারণ আমরা দেখলাম যে ডিটারমিন্যান্ট, আচ্ছা এইটা তো আইগেন ভ্যালু, একটা আইগেন ভ্যালু জিরো দিল,
তাহলে যদি আমরা কি জানি, ডিটারমিন্যান্ট অফ মাইনাস মিউ নিউ কে স্কোয়ার প্লাস কে নিউ কে মিউ, এটাও কত হবে, জিরো হবে। কেন জিরো হবে? কারণ আমি দেখ প্রথমে কি করলাম, প্রথমে জাস্ট একটা অপারেটরকে একটা ভেক্টরের উপর অ্যাক্ট করালাম, করে আমি দেখলাম যে ও একটা আইগেন ভ্যালু জিরো দিল, এখানে জিরো পেলাম। তার মানে আমরা দেখছি যে এই অপারেটর যদি কে মিউ এর উপর অ্যাক্ট করে তাহলে জিরো ইন্টু কে মিউ কে ফেরত দেয়, তাহলে একটা আইগেন ভ্যালু অবশ্যই জিরো হবে। এখন আমরা কি জানি, ডিটারমিন্যান্ট ইকুইভ্যালেন্ট টু প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস। এখন সেটা যদি হয় প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু যদি হয়, তার মানে কি, একটা আইগেন ভ্যালু যদি জিরো আসে তাহলে জিরো ইন্টু বাকি গুলো যাই হোক না কেন, তাহলে ডিটারমিন্যান্টটা জিরো চলে আসছে। এখন ডিটারমিন্যান্ট জিরো চলে এসে তো খুব বড় সর্বনাশ হয়ে গেল, তাহলে তো আমরা এই জিনিসটাকে আর সলভই করতে পারবো না। তাহলে যেহেতু ডিটারমিন্যান্ট জিরো, তার মানে কি বোঝাচ্ছে এটা, দিস ম্যাট্রিক্স ইজ নট ইনভার্টেবল। ইনভার্টেবল মানে কি, এ ম্যাট্রিক্স যদি হয়, এর ডিটারমিন্যান্ট যদি জিরো হয়, তাহলে এই ম্যাট্রিক্সের ইনভার্স কখনোই এক্সিস্ট করে না, ইনভার্স ম্যাট্রিক্স নেই। মানে কি, ওয়ান বাই এ, এ যদি জিরো হয় তাহলে ওয়ান বাই এ মানে কি ইনফিনিটি হয়ে যাবে, তাহলে ওর কোনোদিনই ইনভার্স এক্সিস্ট করবে না। তাহলে দিস ম্যাট্রিক্স ইজ নন ইনভার্টেবল, সো উই কান্ট সলভ দ্য ইকুয়েশন ইন দিস ফর্ম। তাহলে এবার আমরা করব কি, কিভাবে সলভ করতে পারবো আমরা? তাহলে আমাদের সলভ করার জন্য কি করতে হবে, উই ক্যান নট ফাইন্ড দ্য গ্রিনস ফাংশন ফর দি অপারেটর। তোরা একটু বলতো, তোরা বুঝতে পারছিস কিনা পুরোটা? কুমারজিৎ, হিমাংশু, হ্যাঁ দাদা। পুরোটা বুঝতে পারছিস কি হচ্ছে, কিভাবে এগোলাম এখনো অব্দি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা সেকেন্ড দাঁড়া। এবার আমরা অ্যাকচুয়াল সলভটা করতে যাব।
ওকে, তো আমরা এবারে কি করব, এই ইকুয়েশনটাকে সলভ করার জন্য আবার প্রথম থেকে শুরু করা যাক। আমরা আগের মেথডে করতে এসে দেখলাম যে আমরা পারছি না একে সলভ করতে, তাহলে আবার ট্রাই করা যাক। ট্রাই করতে গিয়ে আমরা দেখছি ডেল মিউ এফ মিউ নিউ ইকুইভ্যালেন্ট টু মিউ জিরো জে নিউ। এখান থেকে আমরা কি লিখছি, ডেল মিউ নিউ ডেল্টা মাইনাস ডেল মিউ এ মিউ ইকুইভ্যালেন্ট টু ডেল মিউ জে নিউ। এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, ডেল মিউ এ মিউ এ নিউ হয়ে যাবে এটা, মাইনাস ডেল মিউ এ মিউ ইকুইভ্যালেন্ট টু মিউ জিরো জে নিউ। এখন আমরা এক কাজ করতে পারি, এই মিউটাকে এপাশে আনতে পারি আর একে এপাশে ট্রান্সফার করে দিতে পারি। দিলে ডেল মিউ এ নিউ মাইনাস ডেল নিউ এ মিউ এটা ইকুইভ্যালেন্ট টু মিউ জিরো জে নিউ। এখন আমরা কি করব, ইন অর্ডার টু solve the equation we need to impose a guess condition. আচ্ছা, আমি তোদেরকে গেস কন্ডিশনটা করার আগে একটুকুনি একটা বলি। আমরা কি জানি, বি ইকুইভ্যালেন্ট টু, এটাকে এক সাইডে করি, আমরা জানি বি ইকুইভ্যালেন্ট টু কার্ল অফ এ। এবং আমরা কোনো জায়গা থেকে এটা বলতে পারি না ডাইভারজেন্স অফ এ এর ভ্যালুটা কি জিনিস। কার্ল অফ এ ইকুইভ্যালেন্ট টু বি, তাহলে আমরা যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড পাই, তাহলে তার কার্লকে তো আমরা অলওয়েজ কি করতে পারি, আমরা জানি যে কার্ল অফ এ ইকুইভ্যালেন্ট টু বি। তার মানে যদি বি পাই আমরা, তাহলে কার্ল, না, আমি তোদেরকে আরেকটা বলছি, না যাই হোক, আমরা কোথাও থেকে এটা কমেন্ট করতে পারি না যে কার্ল অফ এর ভ্যালুটা কি হবে। এখন আমরা যদি কোনো একটা ভেক্টর ফিল্ডকে কমপ্লিটলি স্টাডি করতে চাই, তাহলে ওই ভেক্টর ফিল্ডের কার্ল অ্যান্ড ডাইভারজেন্স দুটোই আমাদেরকে জানতে হবে। যেমন আমরা যদি ম্যাগনেটিক ফিল্ড বি কে স্টাডি করতে চাই, তাহলে আমরা জানি কার্ল অফ বি ইকুইভ্যালেন্ট টু মিউ জিরো জে, আর ডাইভারজেন্স অফ বি ইকুইভ্যালেন্ট টু জিরো। আমাদের কাছে এই ম্যাগনেটিক ফিল্ডের কার্ল অ্যান্ড ডাইভারজেন্সের ইনফরমেশন আছে, কিন্তু ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের কার্লটা আমরা জানি যে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালে কার্ল যদি বার করি সেটা ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে, কিন্তু ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালে ডাইভারজেন্স জিনিসটা কি, এই জিনিসটা আমরা কোনোভাবে জানি না। এমন কোনো রিলেশন নেই যে আমাদের এই ইনফরমেশনটা বলে।
এবং তুই যদি কোনো এই যে এ ভেক্টরটা কমপ্লিটলি এর নেচারটা কেমন সেইটা যদি তোকে জানতে হয়, তাহলে এ ভেক্টরের কার্ল অ্যান্ড ডাইভারজেন্স বোথ ইনফরমেশন তোকে জানতে হবে। তো আমাদের সায়েন্টিস্টরা কি করলো, যেহেতু আমরা ডাইভারজেন্স অফ বি এর ভ্যালু জানি না, কোনো রিলেশন আমাদের এই ইনফরমেশন দেয় না, তাই জন্য আমরা কি করেছি, কুলম্ব প্রথমে একটা ট্রাই করেছে। ও ভেবেছে যে আমি একটা কাজ করি, এখানে ডাইভারজেন্স অফ এ ইকুইভ্যালেন্ট টু আমি 0 ধরে নেই, এবং কুলম্ব ডাইভারজেন্স অফ এ ইকুইভ্যালেন্ট টু 0 ধরে নিল, এবং কার্ল অফ এ ইকুইভ্যালেন্ট টু বি ধরে নিলে এখন আমরা কমপ্লিটলি এ এর নেচারটা এ দেখতে কেমন, এই দুটোকেই আমরা খুব ইজিলি ক্যালকুলেট করে বার করে দিতে পারি। কিন্তু সেটা পারলাম কেন, শুধুমাত্র আমরা একটা জিনিস অ্যাজিউম করেছি যে ডাইভারজেন্স অফ এ উইল বি 0। ঠিক আছে, এখন আমরা কি জানি, ডাইভারজেন্স অফ, আমরা আরেকটা জিনিস জানি, ডাইভারজেন্স অফ গ্র্যাড ফাই বা গ্র্যাড এফ ইকুইভ্যালেন্ট টু অলওয়েজ 0। তাহলে আমি যদি এখন এই এ কে যদি এরকম ধরি, এ প্রাইম বললাম, হ্যাঁ, যেখানে এ প্রাইম মানে কি, এ প্রাইম মানে হচ্ছে এ প্লাস গ্র্যাড ফাই, তাহলে আমি এখানে ডাইভারজেন্স অফ এ প্লাস গ্র্যাড ফাই হলো, তার মানে এখান থেকে ডাইভারজেন্স অফ এ প্লাস ডাইভারজেন্স অফ গ্র্যাড ফাই। এখন ডাইভারজেন্স অফ গ্র্যাড ফাই 0, এটা ভেক্টর থেকেই আমরা জানি, তাহলে ডাইভারজেন্স অফ এ, তার মানে আমি যদি মানে এর সঙ্গে যে কোনো একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট যোগ করে দেই, স্টিল আমার যে ফিল্ড, সেই ফিল্ডের ভ্যালু আনচেঞ্জ থাকে। তার মানে এই জিনিসটাকে 0 কনসিডার করার জন্য এখন আমার এটার কোনো ইউনিক ভ্যালু না, এর ভ্যালু বিভিন্ন ডিফারেন্ট ভ্যালু হতে পারে। ঠিক আছে, ধর আমি আরেকটা তোদেরকে এক্সাম্পল বললাম যে আমার ওয়াই ফাংশন অফ এক্স ইকুইভ্যালেন্ট টু এক্স স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, এর যদি আমি ফার্স্ট ডেরিভেটিভ বার করি, ডিওয়াই ডিএক্স ইকুইভ্যালেন্ট টু 2x পাবো। আবার আমি যদি এটাও বলি যে ওয়াই এক্স ইকুইভ্যালেন্ট টু এক্স স্কোয়ার প্লাস বি, যেখানে বি আর এ দুটোই কনস্ট্যান্ট, তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কি পাবো, টোয়াইস এক্স। তার মানে তোরা দেখলি যে আমি এই ওয়াই এর সঙ্গে এনি কনস্ট্যান্ট যোগ করি না কেন, এর ফার্স্ট ডেরিভেটিভটা আমি সেমই পাবো। সিমিলারলি এখানে এর সঙ্গে এনি স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট যোগ করলেও আমার এই ডাইভারজেন্স অফ এটা ইনভ্যারিয়েন্ট থাকে, ডাইভারজেন্স অফ এ প্রাইম ইকুইভ্যালেন্ট টু ডাইভারজেন্স অফ এ। এই যে ফ্রিডমটা আছে, আমরা যে কেন এই ফ্রিডমটা পেলাম, কারণ ডাইভারজেন্স অফ এটা যে আমরা 0 কনসিডার করেছি, তার জন্য এবার এর আমি যদি ডিফারেন্ট ভ্যালু নিলেও আমার এই যে বি, এই বিটা আনচেঞ্জ থেকে যায়। ঠিক আছে, তাই দিস ইজ কল্ড গেজ ফ্রিডম। গেজ ফ্রিডম এমন একটা ফ্রিডম যে আমরা যদি ডিফারেন্ট ভ্যালু ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালে ক্যালকুলেট করি, মানে কনসিডার করি, স্টিল ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল ডিফারেন্ট হলেও আমার যে মেন যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা ফিল করতে পারি, সেই ম্যাগনেটিক ফিল্ড আনচেঞ্জ থাকবে। তোরা একটু বলতো এই যে গেজ কন্ডিশনের ফিজিক্যাল মিনিংটা বুঝতে পারলি কিনা। হ্যালো, তাহলে আমরা সেম গেজ কন্ডিশন এখানেও অ্যাপ্লাই করব 4 ভেক্টরের ক্ষেত্রে। তাহলে mu হ্যাজ গেজ সিমেট্রি। তাহলে আমরা mu কে কিভাবে কনসিডার করতে পারি, mu xt এ কনভার্ট হয়ে কি হয়ে গেল, a প্রাইম মিউ xt, এইটা ইকুইভ্যালেন্ট টু কি হবে, a মিউ xt প্লাস ডেল মিউ
কাই এক্সটি, যেখানে কাই হচ্ছে একটা স্কেলার ফাংশন, আর তার ডেরিভেটিভটাকে আমি এমইউ এর সঙ্গে যোগ করে দিলাম। এবং আমরা এটা জানি যে আমি যতই এ বার করি না কেন, ডেল মিউ এমইউ এটা আনচেঞ্জ থাকবে। আর আমি ক্লাসের শুরুতেই তোদেরকে কি করিয়েছি, এফ মিউ নিউ ইজ আনচেঞ্জড আন্ডার গেজ ট্রান্সফরমেশন, এটা লিখে নে এখানে। এটার হচ্ছে কনক্লুশন হচ্ছে এফ মিউ নিউ ইজ আনচেঞ্জড আন্ডার গেজ ট্রান্সফরমেশন। তাহলে আমি সেম কমেন্টটা এখানেও লিখে নে একবার। সেটা হচ্ছে এইটা যদি গেস কন্ডিশন ধরি, অ্যান্ড আন্ডার গেজ ট্রান্সফরমেশন এফ মিউ নিউ রিমেন্স ইনভ্যারিয়েন্ট। Then one can choose a scalar function chi such that del mu mu equivalent to 0. এটা হচ্ছে লোরেন্স কোভ্যারিয়েন্ট গেজ। ঠিক আছে, আমরা তাহলে কি ডেল মিউ এমিউ এটা ইকুইভ্যালেন্ট টু 0 যেটা ধরলাম, যেটা কুলম কি করেছিল, কুলম ধরেছিল ডাইভারজেন্স অফ এ ইকুইভ্যালেন্ট টু 0, এ জোর করে এটা নিয়েছিল। আর সেখানে লোরেন্স কি করলো, ডেল মিউ এমিউ ইকুইভ্যালেন্ট টু 0 ধরলো। তাহলে দেখ দুজনেই একই কাজই করছে, শুধুমাত্র আমরা ফ্যাশন দিয়ে নামটা একজন লোরেন্সের নামে চালিয়ে দিচ্ছি। মানে লোরেন্স বেসিক্যালি কনসেপ্টটা কোথা থেকে পেয়েছে, কুলম্বের গেজের এ থেকেই পেয়েছে। তাহলে সেটা যদি হয়, তাহলে আমাদের কাছে যে ইকুয়েশন আছে ডেল মিউ এনিউ মাইনাস ডেল মিউ এমিউ ইকুইভ্যালেন্ট টু মিউ জিরো জেনিউ। তাহলে এইটাকে আমরা ইকুইভ্যালেন্ট টু কি ধরে দিলাম, 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ডেল মিউ এনিউ ইকুইভ্যালেন্ট টু মিউ জিরো জেনিউ। এইটা কি, এইটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন আন্ডার লোরেন্স কেস। তাহলে আমরা এখানে গেস কন্ডিশন কি কি পেলাম, ডেল মিউ এমিউ
এই গেজের নাম কি বল, এক্ষুনি লিখলাম, বল। লরেন্স লরেন্স কোভ্যারিয়েন্ট গেজ। আর ডাইভারজেন্স অফ এ ইকুইভ্যালেন্ট টু 0, এটা কুলম্ব গেজ। আচ্ছা, এখন আমরা এই ইকুয়েশনটা সলভ করার জন্য আচ্ছা, তাহলে আমরা যেটা পেলাম সেটা কি, ডেল মিউ এন ইউ ইকুইভ্যালেন্ট টু মিউ জিরো জে নিউ, আর এখান থেকে পেলাম বক্স এন ইউ ইকুইভ্যালেন্ট টু মিউ জিরো জে নিউ, এবং আমরা কি জানি, বক্স মানে হচ্ছে 1/c² ডেল টু ডেল টি টু মাইনাস গ্র্যাড স্কোয়ার। তাহলে সেটা যদি বসিয়ে দিই, তাহলে আলটিমেটলি আমরা পেলাম 1/c² ডেল টু ডেল টি টু মাইনাস গ্র্যাড স্কোয়ার এন ইউ ইকুইভ্যালেন্ট টু মিউ জিরো জে নিউ। এখন আমরা এই এত বড় জিনিসটা সলভ করার আগে আমরা একটুখানি একটা ছোট ভার্সন বা একটা 3 ডাইমেনশনালে একটু সলভ করে দেখব কিভাবে করা যাচ্ছে। যদি আমরা সেটাতে সফল হই, তাহলে আমরা 4 ডাইমেনশনে এগোনোর কথা ভাববো। তাহলে আমরা 3 ডাইমেনশনে একটু দেখ, সেটা হচ্ছে তোরা যদি এটা পড়তিস গ্রিনস ফাংশন, তাহলে ওখানে আমরা দেখতেই পেতাম সব। অথবা ডাইভারজেন্স অফ ই ইকুইভ্যালেন্ট টু 1/ε0 ডেল 3 x মাইনাস x নট। এইটা হচ্ছে ফর পয়েন্ট চার্জ, magnitude is unity. তাহলে আমরা যদি এর দুদিকে ভলিউম ইন্টিগ্রাল নিয়ে নিই, ডাইভারজেন্স অফ 1/ε0 ভলিউম ইন্টিগ্রাল ডেল 3 x মাইনাস x নট ইন্টু d3 x নট। এখান থেকে আমরা কি লিখতে পারি, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল E dot ds ইকুইভ্যালেন্ট টু 1/ε0
কারণ তোরা নিশ্চয়ই জানিস ভলিউম ইন্টিগ্রালে কিভাবে মানে ডেল্টা ফাংশনে ইন্টিগ্রাল কিভাবে হয় সবকিছু। তাহলে এখান থেকে আমরা কি দেখছি, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট আমরা কি জানি সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে ডি ওমেগা থ্রি ইকুইভ্যালেন্ট টু টিএস কস থিটা বাই আর স্কোয়ার, তাই তো? তাহলে তোরা এক কাজ কর, এখান থেকে ই ডট ডিএস এটা যদি করি তাহলে ই ডিএস কস থিটা পাচ্ছি। এখন ডিএস কস থিটাকে আর স্কোয়ার ডি ওমেগা থ্রি দিয়ে যদি রিপ্লেস করে দেই আমরা, তাহলে এখানে কি করছি, ই আর স্কোয়ার ডি ওমেগা থ্রি ইকুইভ্যালেন্ট টু 1/ε0, যেখানে ওমেগা থ্রিটা কি সলিড অ্যাঙ্গেল ইন 3D। আচ্ছা, এখন তোরা একটা জিনিস জানিস যে আহ, এই ইটা যদি কনস্ট্যান্ট হয় একে আমরা ইন্টিগ্রালের বাইরে বার করে বাকিটা যদি ইন্টিগ্রেশন করে দেই, তাহলে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো ই ইকুইভ্যালেন্ট টু 1/ω3 এপসাইলন নট আর স্কোয়ার। এবং আমরা জানি থ্রি ডাইমেনশনাল ওমেগা থ্রি ইকুইভ্যালেন্ট টু 4 পাই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ই ইকুইভ্যালেন্ট টু 1/4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। আর যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে এখান থেকে আর ক্যাপ, যেখানে আর ভেক্টর মানে কি, আর ভেক্টর মানে হচ্ছে এক্স মাইনাস এক্স প্রাইম। তাহলে আমরা যদি দেখি ভেক্টর ফর্মে যদি দেখি, তাহলে এইটা যদি হয় আমার এক্স ভেক্টর, এইটা যদি হয় আমার এক্স প্রাইম ভেক্টর, তাহলে এই ভেক্টরটা কি হবে, এই ভেক্টরটা হবে হচ্ছে এক্স মাইনাস এক্স প্রাইম ভেক্টর। এইটাকেই আমরা আর ভেক্টর বলছি। তাহলে আমরা থ্রি ডাইমেনশনালে এইটা বুঝলাম। এখন আমাদের তো দরকার ফোর ডাইমেনশনালে, তাই তো? আমি যদি আচ্ছা, এই যে ডাইভারজেন্স অফ ই, এইটাকে ই মানে কি, আমরা জানি যে মানে পোটেনশিয়াল যদি ভি হয় তাহলে আমরা জানি ই ইকুইভ্যালেন্ট টু মাইনাস গ্র্যাড ফাই।
তাই তো? তাহলে এই যে আমরা ডাইভারজেন্স অফ ই ইকুইভ্যালেন্ট টু 1/ε0 ডেল 3x মাইনাস এক্স প্রাইম করলাম, একে আমরা কি করতে পারি, মাইনাস গ্র্যাড স্কোয়ার ফাই ইকুইভ্যালেন্ট টু 1/ε ডেল 3x মাইনাস এক্স প্রাইম। তাহলে এইটাকে সলভ করলে আমরা কি পাবো, ফাই পাবো, এবং সেই ফাই এর ভ্যালু কত হবে, ফাই এর, এইটাকে যদি আমরা এটা ধরি যে এটা হচ্ছে রো, এটা তো ইউনিট চার্জের জন্য ধরলাম আমরা, তাই তো? এখন আমরা যদি এটাও ধরি যে ডাইভারজেন্স অফ ই ইকুইভ্যালেন্ট টু রো বাই এপসাইলন জিরো, আর ই ইকুইভ্যালেন্ট টু মাইনাস গ্র্যাড ভি যদি বসাই, তাহলে মাইনাস গ্র্যাড স্কোয়ার ভি ইকুইভ্যালেন্ট টু রো বাই এপসাইলন জিরো। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে গ্র্যাড স্কোয়ার ভি ইকুইভ্যালেন্ট টু মাইনাস রো বাই এপসাইলন জিরো। তাহলে এখান থেকে ভি ইকুইভ্যালেন্ট টু মাইনাস 1/ω3 ε0 ইন্টিগ্রেশন রো প্রাইম এক্স প্রাইম d3x প্রাইম বাই এক্স মাইনাস এক্স প্রাইম। এখন আমরা এই সেম জিনিসটা পেতে চাইছি কার জন্য, যেখানে আমাদের গ্রিনস ফাংশন বা মানে এই অপারেটরের ভ্যালুটা কত, গ্র্যাড স্কোয়ার, এই অপারেটরের ভ্যালু যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 1/ω3 রুট আন্ডার অফ এক্স মাইনাস এক্স প্রাইম। এখন আমরা কি 4 ডাইমেনশনের ক্ষেত্রেও ঠিক এইভাবেই লিখতে পারবো? তো আমরা একটু সেটার চেষ্টা করছি। আমরা এই যে পেলাম 1/c² ডেল t2 মাইনাস গ্র্যাড স্কোয়ার nu ইকুইভ্যালেন্ট টু μ0 jnu। এখন ইন 4 ডাইমেনশনাল কেস, ডাইমেনশনাল Laplacian is involved, তাহলে আমরা এই ইকুয়েশনকে বেসিক্যালি এইভাবে লিখবো যে del 4 স্কোয়ার a ইকুইভ্যালেন্ট টু a ইন্টু রো। সেটা যদি হয় তাহলে এক্স্যাক্টলি আমরা 3Dর ক্ষেত্রে কি রকম পেয়েছি দেখ, সলিউশনটা কি, ভি ইকুইভ্যালেন্ট টু মাইনাস 1/ω3 ε0, যেখানে এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল ইন্টু ε0, আর এটার ইন্টিগ্রেশন পেয়েছি, তাই তো? সিমিলারলি আমরা যদি এখানে একইভাবে কম্পেয়ার করি, তাহলে গ্র্যাড স্কোয়ার এ और ইলেকট্রিক ফিল্ডের টার্মে লিখলে কি হবে, গ্র্যাড 4 ডট ই ইকুইভ্যালেন্ট টু এ ইন্টু রো। এখান থেকে আমরা ই ইকুইভ্যালেন্ট টু কি লিখতে পারি, এ কিউ বাই ω4 ইন্টু x4 মাইনাস x4 প্রাইম। এবং সিমিলারলি আমরা যেরকম ভি এটা 3 ডাইমেনশনালের ক্ষেত্রে পেয়েছিলাম, তাহলে এখান থেকে এই এর সলিউশনটা পাচ্ছি a ইকুইভ্যালেন্ট টু a বাই ω4 ইন্টিগ্রেশন রো
এক্স এ জেড প্রাইম d4x বাই x4 মাইনাস x4 প্রাইম। আমরা এক্স্যাক্টলি সিমিলারিটি রেখে এই জিনিসটা করার চেষ্টা করলাম, যেখানে ওমেগা ফোরটা কি, ওমেগা ফোর হচ্ছে 4 ডাইমেনশনাল সলিড অ্যাঙ্গেল। এখন আমরা যদি কোনোভাবে এই ওমেগা ফোরের ভ্যালুটা ক্যালকুলেট করে দিতে পারি, তাহলে কি হবে, আমাদের বাকি এই যে সলিউশনটা সব আমরা লিখে নিতে পারবো, কারণ বাকিগুলো তো জাস্ট কোঅর্ডিনেটের ভ্যারিয়েবল, মানে 4 ডাইমেনশনে, যেখানে তিনটে হচ্ছে এক্স ওয়াই জেড থাকবে আর একটা টাইমের ডাইমেনশন আছে, এই টোটাল 4খানা ডাইমেনশন আছে। যেমন d3x, d3 ডি, আমরা কি জানি d3x মানে কি বোঝায়, dx ইন্টু ডিওয়াই ইন্টু ডিজেড। আর এখানে d4x মানে কি বোঝাবে, সি ডিটি ডিএক্স ডিওয়াই ডিজেড। 4খানা ডাইমেনশন নিয়ে আমরা কাজ করব। তাহলে কত দেরি লাগবে, এই তো আর একটুখানি বাকি। তুমি খেতে বসো তাহলে, তুমি খেতে বসো, আমি এটা শেষ করে বসছি। তাহলে আমাদের কাছে এখন সবচাইতে বড় ডিউটি হচ্ছে আগে এই ওমেগা ফোরের ভ্যালুটা বার করা। এখন তোরা আমাকে একটা কথা বল, আমি কি এই ওমেগা ফোরের ভ্যালুটা ডাইরেক্ট লিখে দেব, কারণ পরীক্ষাতে পড়বে না, তোদের একটু মুখস্থ রাখতে হবে। ওমেগা এন এর ভ্যালু এন ডাইমেনশনে আমরা যদি সলিড অ্যাঙ্গেল বার করি, তাহলে টোয়াইস পাই টু দা পাওয়ার n/2 বাই গামা n/2। তাহলে আমাদের 4 ডাইমেনশনালে আমরা যদি 3D-তে একটু বার করি, 3D-তে আমরা জানি 4 হয়, তাহলে গামা 3 ইকুইভ্যালেন্ট টু টোয়াইস পাই টু দা পাওয়ার 3/2 বাই গামা 3/2। এখন আমরা কি জানি, গামা n প্লাস 1 ইকুইভ্যালেন্ট টু n গামা n। তাহলে n প্লাস 1 এই ভিতরে যদি 3, তাহলে গামা 3/2 মানে কত হবে, n প্লাস 1 মানে হাফ প্লাস 1, তার মানে n এর ভ্যালু কত হবে, হাফ ইন্টু গামা হাফ। আর গামা হাফের ভ্যালু কত, √পাই। তাহলে সেটা যদি এখানে বসাই আমরা, তাহলে টোয়াইস পাই ইন্টু পাই টু দা পাওয়ার হাফ বাই হাফ ইন্টু পাই টু দা পাওয়ার হাফ। এটা কেটে গেল, এই হাফটা উপরে উঠে গেল, 4 পাই হয়ে গেল। তাহলে এবার তোরা ক্যালকুলেট করতে দেখি ওমেগা ফোরের ভ্যালুটা কত হবে। টোয়াইস পাই টু দা পাওয়ার 4/2 বাই গামা 4/2, এর ভ্যালু হবে হচ্ছে টোয়াইস পাই স্কোয়ার। কারণ এখানে কি আছে, গামা 2, গামা 2 মানে কি, n প্লাস 1 ইন্টু 1, তার মানে 1 ইন্টু গামা 1, আর গামা 1 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 2 পাই স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, আজকের এই অবধি থাকুক। নেক্সট দিন আমরা রিটার্ডেড টাইম অমুক তমুক এইগুলো দেখব, মানে নেক্সট দিন আমরা এই ম্যাক্সওয়েল ইকুয়েশন সলভ করব। এবং তোরা নেক্সট দিন একটা জিনিস জানতে পারবি যে, তোরা ওই ধর একটা স্টার আকাশে দেখছিস, সেটা অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই আসছে, ওটা কিন্তু তুই এখন দেখছিস, ওইটা হয়তো এখান থেকে 3 লাইট ইয়ার আগে ওই তারার থেকে এসে মানে লাইটটা ছেড়ে দিয়েছিল ওই স্টারটা, এখন তোর চোখে এসছে।
ওই জন্য দেখতে পাচ্ছিস, মানে রিটার্ডার টাইম কি, প্রেজেন্ট টাইম কি, এই জিনিসগুলো আমরা নেক্সট দিন দেখব। আমার হয়তো আর ম্যাক্সিমাম 3টে ক্লাসের মধ্যে এডির পোর্শন শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের এই অবধি থাকুক। কে কে আসিস দেখি। কুমারজিৎ বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা, হিমাংশু পুরোটা বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। আচ্ছা, উপাসনা তুইও বুঝতে পেরেছিস? ফার্স্ট পোর্শনটা একটু দেখে নিস। আর কুমারজিৎ আর উপাসনা, তোদেরকে আমি বারবার বলছি, কালকে তোদের ছুটি আছে, তোরা যে করে হোক আমাকে কিন্তু এই সপ্তাহের মধ্যে কোয়ান্টাম ইলেকট্রনিক্স শেষ করে দিবি। কারণ আমি চাই তোরা কোয়ান্টাম, মানে ইলেকট্রোডাইনামিক্স, কোয়ান্টাম মেকানিক্স এগুলোকেও মানে এমন ভাবে পড়বি যাতে এবারেই পাশ হয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, সো কথা শুনবি, কোয়ান্টাম ইলেকট্রনিক্সটা আগে শেষ করে আমাকে জানাবি অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ দাদা, বলছিলাম থিন ফিল্ম ডিপোজিশনের ভাইভাটা পরশু ভাইভা দেবো বলছিলাম। থিন ফিল্মটা তোর ছিল না এটা, হিমাংশু? হ্যাঁ দাদা ছিল, আমি পাঠিয়ে দেবো ওকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হিমাংশু দা আজকে পাঠিয়ে দেবো, পরশু ভাইভা দেবো। তুই একটু বলে দে তো, বেসিক্যালি আমার ওইটা না ছিল না, থিন ফিল্মটা আমার শুধু এক্সআরডিটা ছিল। কটা অব্দি দেখে থাকবি কুমারজি, আমি তোকে 11টার দিকে তাহলে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে একবার ফোন করবো তাহলে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে রাখছি, টাটা।